নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদের রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বাঙালিদের খুব প্রিয় একটি রেসিপি, আলু দিয়ে মাটনের ঝোল বা মাটন কারি। গরম গরম ভাতের সাথে ছুটির দিনের দুপুরে এরকম মাটনের ঝোল কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। মিনিমাম তেল মশলা ব্যবহার করে খুব কম সময়ে এই অসাধারণ স্বাদের মাটন কারি বা আলু দিয়ে মাটনের ঝোল বানানোর রেসিপিটা আজ আমি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি অন করে রাখতে হবে, তাহলে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আসুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাটনের কারি বা মাটন আলু দিয়ে ঝোল বানাই। 1 কিলো মাংস আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংস ভালো করে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আন্দাজ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ছোট 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর বড় 1 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে মাখিয়ে নেব। আর এই মাংসটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব। আমি মাটনে টক দই ব্যবহার করি না। আমার মনে হয় মাটনে টক দই দিলে তার টেস্টটা যেন একটু অন্যরকম হয়ে যায়, তাই আমি এই রান্নায় টক দই ব্যবহার করব না। রান্নার সময় আমি একটু টমেটো পেস্ট করে ব্যবহার করব। মাংসটা আমার মাখানো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। মাটনের ঝোলে দেওয়ার জন্য এরকম মাঝারি সাইজের আলু আমি 2টো করে টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে, তারপর ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। খুব বড় সাইজের আলু হলে আলুগুলোকে 4 টুকরো করে নিতে পারেন, তবে আমি প্রেসার কুকারে রান্নাটা করব, তাই আলুগুলো একটু বড় থাকলেই ভালো, না হলে আলুগুলো গলে যাবে। এই ধুয়ে রাখা আলুর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে ভালো করে ভেজে নেব। এই মাটন কারি রান্না করতে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে নেওয়া, একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, একটা রসুন কোয়া ছাড়িয়ে বেটে রেখেছি, আদা বাটা লাগবে 2 চামচ, আর 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা। এবার গ্যাস ওভেনে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। সর্ষের তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো আগে হালকা লালচে রং ধরা পর্যন্ত অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। হাই ভাজলে প্রথমেই লাল রং ধরে যাবে, কিন্তু ভিতর অবধি ভালোভাবে ভাজা হবে না, তাই মাঝারি থেকে কম আঁচে রেখে আলুটা কিছুটা ভাজার পর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে তখন তাতে আলুর মধ্যে একটা সুন্দর রং ধরবে। দেখুন আলুর কালারটা এবার কিন্তু খুব সুন্দর হয়েছে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে কড়াই থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবেন, তাহলে আগামীতে আমার আরও সুন্দর সুন্দর অনেক নতুন রেসিপি আসবে, যেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভাজা আলুগুলো তুলে নিলাম, এবার ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচটা কিন্তু থেঁতো করে নিতে হবে, না হলে গরম তেলে ফুটে তেল ছিটকে এসে একটা অঘটন ঘটতে পারে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা একটু ভেজে নেব বা ক্যারামেলাইজড করে নেব, যাতে মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর আসে। ফোড়ন কম আছে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে নাড়িয়ে নেব।
আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করছি না। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা মাংসের মধ্যেও ম্যারিনেট করার সময় লবণ মেখে রেখেছি কিছুটা, তাই সেটা মাথায় রেখেই আমি লবণ মশলা কষাবার সময় ব্যবহার করব। এবার দিয়ে দিলাম বেটে রাখা একটা পেঁয়াজ। খাসির মাংস চর্বিযুক্ত হলে তার থেকে পরে অনেকটাই তেল বেরিয়ে আসে, তাই খুব একটা বেশি তেল দিচ্ছি না। স্বাস্থ্যকরভাবে মিনিমাম তেলে খাসির মাংস রান্না করব, কিন্তু রান্নার পরে সেটা কিন্তু বোঝা যাবে না। রসুন বাটাটাও দিয়ে দিলাম। রসুন বাটাও 1 চামচ মতো দিলাম। আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পালা। সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাবো। তার আগে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা 1 টেবিল চামচ মতো দিলাম। এবার সব কিছু একসাথে ভাজতে হবে কম আঁচে রেখে, যাতে মশলা পুড়ে না যায়। এবার মশলার কাঁচা গন্ধ কিছুটা কমে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা একটা টমেটোর পেস্ট। মিক্সিতে টমেটোটা পেস্ট করে নিয়েছি। এতে করে টমেটোর কালারটা খুব সুন্দর আসবে এবং গ্রেভিতে একটা ঘনত্ব যোগ করবে এই টমেটো বাটা। এবার সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পালা, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়বে। এই মশলা কষাবার সময় আঁচটা কম রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না ওঠে আর সুন্দরভাবে কষানো হয়। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। এবার একসাথে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পালা। এই মাটন রান্নার ক্ষেত্রে কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমানে এই মাংসটাকে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসছে আর মশলাটা সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। এই সময় আমি ব্যবহার করব আমার হোমমেড মিট মশলা। আমি এই রান্নায় জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মতো গুঁড়ো মশলা তেমন ব্যবহার করিনি, সেটা আপনারা দেখতেই পেলেন। এই মিট মশলার মধ্যেই অনেকগুলো মশলার মিশ্রণ আছে। আপনারা যদি চান আমি এই মিট মশলার রেসিপিটাও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। আপনারা চাইলে বাজার থেকেও মিট মশলা কিনে এই রান্নায় ব্যবহার করতে পারেন, তবে আমার এই হোমমেড মিট মশলা ব্যবহার করে খাসির মাংস রান্না করলে দুর্দান্ত স্বাদ হয় খেতে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য ব্যবহার করতে পারেন, অথবা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। যার যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন। এই মাটন রান্নার ক্ষেত্রে কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমানে এই মাংসটাকে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আরও কিছুক্ষণ মাংসের সাথে ভেজে রাখা আলুগুলোকে কষিয়ে নেব। মাংসর কষার যে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এর থেকেই বোঝা গেছে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। অপরদিকে আমি কুকার প্রেসারে গরম জল করে রেখেছি। সেই গরম জলটা এবার এই রান্নায় আমি ব্যবহার করব। আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন যে মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, কারণ কালারটা দেখেও বোঝা যাচ্ছে এবং গা থেকে অল্প অল্প তেলও বেরিয়ে এসেছে। এবার প্রেসার কুকারের মধ্যে মাংসটা হাতায় করে ঢেলে নেওয়ার পালা। আর গরম জলটা তো করেই রেখেছি, এবার প্রেসার কুকারের মধ্যে ওই গরম জলটাই ঢেলে দেব। তারপর কড়াইটা ভালো করে মশলা যেটুকু লেগে আছে সেটাও ধুয়ে এই প্রেসারের মধ্যে দিয়ে দেব। এই কাজটা আপনারাও নিশ্চয়ই বাড়িতে এইভাবেই করেন। গ্যাস ওভেন অন করে দিলাম। কড়াই ধোয়া মশলার জলটাও এর মধ্যে ঢেলে দিলাম, এটাও গরম জল।
এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে, কারণ জল দেওয়ার পর ঝোলে লবণের স্বাদ ঠিক আছে কিনা এটা একটু দেখে নেওয়া ভালো। আমার মনে হলো আরও একটু লবণ লাগবে, এবার সেটা অ্যাডজাস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে কুকারের মধ্যেই ফুল স্টিমে মাংসটা রেখে দিয়েছিলাম, যতক্ষণ না নিজের থেকে ঢাকনাটা খুলে যাচ্ছে। তারপর ঢাকনাটা খুলে দেখলাম আলু এবং মাংস একদম সুসিদ্ধ হয়ে গেছে। মাংস সেদ্ধ হতে কতটা টাইম লাগবে তা অনেক কিছুর ওপরেই নির্ভর করে, যেমন মাংসের কোয়ালিটির ওপর নির্ভর করে, জলের ওপর নির্ভর করে। আমার এখানে 3-4টে সিটি দিলেই খাসির মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়া আমি অনেকক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখি এবং অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিই, তাই খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। রবিবারের লাঞ্চে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম এক বাটি খাসির মাংসের ঝোল থাকলে আর কি চাই বলুন তো। তাছাড়া ডিনারে রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সাথেও এরকম এক বাটি খাসির মাংসের ঝোল থাকলে খাওয়াটা একদম জমে ক্ষীর। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।